রাজধানীর বকবাজারে ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু। তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার প্রতিবেদন দেওয়ার নির্দেশ। নবজাতক হারা বাবা মায়ের আর্তনাদে ভারী হাসপাতালের বাতাস। শ্বাসকষ্ট বমি হলেও ব্যবস্থা নেয়নি চিকিৎসক নার্স, অভিযোগ স্বজনদের। ঈদযাত্রায় আজও পথে পথে শেকড়মুখী মানুষের ভিড়। ভোগান্তি বাড়িয়েছে ভারী বৃষ্টি, যানজট অনেকটাই কম মহাসড়কে। রাজধানীর কোরবানির পশুর হাটে অনিয়মের অভিযোগ। মেট্রো রেল স্টেশনের নিচে পশুর সারি, বৃষ্টির প্রভাব পড়েছে হাটে। এবং ১০০ দিনে তারেক রহমানের বিএনপি সরকার, ফ্যামিলি কার্ড সহ নানা পদক্ষেপে বেড়েছে ভাবমূর্তি। হাম, আইন শৃঙ্খলা ও অর্থনীতি সামলানোয় চ্যালেঞ্জ। রাজধানীর ৮ দিন হাসপাতালে ৬ শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ভোরে হৃদয় বিদারক ঘটনা ঘটে। একসাথে এত নবজাতকের মৃত্যুর কারণ বের করতে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আর স্বজনদের পক্ষ থেকে দাবি করা হয়েছে এ ঘটনায় ১১ শিশুর মৃত্যু হয়েছে এবং আরও ২ শিশু আশঙ্কাজনক অবস্থায়। এদিকে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ৮ দিন হাসপাতাল কর্তৃপক্ষ গভীর দুঃখ প্রকাশ করে জানিয়েছে এ ঘটনায় অভ্যন্তরীণভাবে তদন্ত চলছে। কারো গাফিলতি কিংবা ত্রুটি থাকলে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি কিডনিকে দেখাইলাম, টাকা আমি কিডনিকে দেখাইলাম, আমি বড় আশায় ছিলাম, আমি বড় আশায়। রাত পোহালেই যেখানে ঈদ, সেখানে পরিবারগুলোর ঈদের চাঁদ ঢেকে গেল কালো মেঘে, যে শোক কোনোভাবেই মেনে নেওয়ার না। ঈদ উদযাপনের ঠিক আগ মুহূর্তে রাজধানীর মগবাজারে ৮ দিন হাসপাতালে মধ্যরাতে শিশু ওয়ার্ডে এসব নবজাতক শিশুর অস্বাভাবিক মৃত্যু পুরো দেশকে স্তব্ধ করেছে। কতজন সংকটাপন্ন শিশু রয়েছে তা স্পষ্ট করে বলছে না কর্তৃপক্ষ। নতুন বাবা মা আর স্বজনদের দাবি নবজাতকরা ছিল পুরোপুরি সুস্থ সবল, কিন্তু হঠাৎ এমন মৃত্যু পুরো হাসপাতাল জুড়েই ছড়িয়েছে আতঙ্ক। সেখানে কিন্তু টেম্পারেচার সিস্টেম থাকে, বেশি হলে অটো কমে যায়, আবার কমে গেলে অটো বেড়ে যায়। তারা এটা কি করলো জানি না, এটা আমরা। বাচ্চা যে কান্নাছে এর কিছু বলেই নাই, মানে কি জন্য কান্দে বা কি জন্য একটা কিছু বলে নাই। আধা ঘন্টা পর আবার ফোন দিয়ে বলতেছে কি ওই বাচ্চার উপরে নিতে অবস্থা খারাপ। পরে আমি দৌড়ে আসার সাথে সাথে উপরে নিয়ে গেছি, সর্বফার্স্টে আমি ওকে নিয়ে গেছি। নেওয়ার পরে ভিতরে নিলাম, নেওয়ার পরে সেটা আমাকে বাই করে দিল। স্বজনদের আরও অভিযোগ, পোস্ট লেবার ওয়ার্ডে এসি কারিগরি ত্রুটির বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি তারা। ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে বাচ্চা সুস্থ, এই বাচ্চা খাইতেছে, চলতেছে, আসতেছে, কোনো সমস্যা নাই। এই কালকে হঠাৎ করে বাচ্চা কানছে, এরপরে এখন কইছু হ্যাঁ গ্যারেজ করে নাই, তাই হ্যাঁ কারণ তো মারছে আমাকে বাচ্চা, হ্যাঁ গ্যারেজ করলো না কে। চিৎকার থেকে বমি থেকে এই যে শুরু হলো, সারা রাত্র কোলেছিল, মা চিৎকার, দুধ খায় না, কিছু খায় না। রুমের ভিতরে কোনো জানালা দরজা কিছু নাই, কিন্তু ওনারা এসি বন্ধ করে দিচ্ছে। এসি বন্ধ করে দেওয়ার কারণেই হয়তো বা এই গ্যাস লিকেজের কারণে এই ঘটনাটা ঘটছে। এ অবস্থায় গ্যাস লিকেজে মৃত্যুর কারণ কিনা তা নিশ্চিত হতে কাজ করছে সংশ্লিষ্টরা। আমরা কিন্তু ভেতরে প্রাথমিকভাবে জিনিসটা যাচাই বাছাই করার চেষ্টা করতেছি, ঘটনাটা আসলে কিভাবে ঘটছে। ৬টা বাচ্চার মর্মান্তিক মৃত্যু। মন্ত্রী মহোদয় টোটাল জিনিসটা দেখভাল করতেছেন, উনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন, বারবার ওনার সাথে কথা হচ্ছে। ডিজি মহোদয় ভেতরে আছেন, আমাদের ডাইরেক্টর হসপিটালস আছেন। ইতিমধ্যে এই যে ব্যবস্থাপনার কোনো ত্রুটি আছে কিনা এবং এই মৃত্যুর কি কারণ, এটিকে সঠিকভাবে নির্ণয় করার জন্য ইতিমধ্যে মাননীয় মন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ওনার নির্দেশক্রমে একটি উচ্চপদস্থ একটি ইনকোয়ারি কমিটি ইতিমধ্যেই আমরা গঠন করেছি। আর ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। প্রতিবেদন দিতে হবে ৭২ ঘন্টার মধ্যে। আমরা আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে, আমরা আগামী ৩ দিনের মধ্যে সর্বোচ্চ এই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরকার কঠিন ব্যবস্থা নেবে। ঘটনার তদন্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার আপডেট পরিস্থিতি জানাতে ৮ দিন হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, শিশু মৃত্যুর ঘটনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর এবং হাসপাতাল কর্তৃপক্ষ যা বলেছেন তা নিয়ে স্বজনরা কি বলছেন জানাবেন।
জি শ্রাবন্তী, এই আদ্দিন হসপিটালের পরিবেশ কিন্তু এখন খুবই খারাপ। আসলে সবাই এই 6 শিশুর মৃত্যুর সংবাদ যারাই শুনেছেন সবাই শোকাহত রয়েছেন। এখানে কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম উনি এসেছিলেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে ইতিমধ্যে তারাও আসলে এই ঘটনার তদন্ত এবং এই ঘটনায় কি আসলে জটিলতা ছিল কিংবা এই হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা সেটি নিয়েও তারা কাজ করছেন। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও কিন্তু ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ 72 ঘন্টার মধ্যে যেন সুষ্ঠু তদন্ত হয় সেদিকে তিনি লক্ষ্য দিয়েছেন। পাশাপাশি তিনি এটিও জানিয়েছেন যে কক্ষে কিন্তু শ্বাসরুদ্ধ করার মতো পরিস্থিতি ছিল বলে তারা জানতে পেরেছেন। আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, অনেক অভিভাবকই কিন্তু আসলে বলেছেন যে এখানে এই আদ্দিন হসপিটাল কর্তৃপক্ষ কিংবা চিকিৎসকদের কিছু গাফিলতি ছিল তাদের অভিযোগ। আমরা এখন একজন অভিভাবকের সাথে কথা বলতে চাই, তারও 2টি শিশু এই হাসপাতালে ভর্তি রয়েছে। আপনি কতটুকু জানেন এবং এই যে 6 শিশু মারা গেল এটি আসলে কি চিকিৎসকদের কোনো গাফিলতি ছিল কিনা? আসলে আমি বেশ কয়েকদিন যাবৎ এখানে ভর্তি আছি আমার বাচ্চা নিয়ে, হামে আক্রান্ত। তো শুরু থেকে যেই পরিমাণ ট্রিটমেন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ ভালো, বাচ্চা এখন মোটামুটি সুস্থ। কিন্তু ঈদ উপলক্ষে আমি মনে করি প্রত্যেকটা ওয়ার্ডেই যারা বড় ডাক্তার তারা কেউই মনে হয় আমার এখানে নাইকা হসপিটালে, সবাই ছুটিতে, যার যার গ্রামের বাড়িতে হোক ঢাকার বাসায় ছুটি কাটাইতে গেছে। আমার মনে হয় আমি যেটুকু বুঝলাম যে একমাত্র ডাক্তারদের গাফলতির কারণে এই ঘটনাটা ঘটছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমি চাই এই হসপিটালে সারা বাংলাদেশ থেকে কিন্তু লোক আসে, এই হসপিটালে যে মালিক উনি যেন ইতিমধ্যে ব্যবস্থা নেয় আর যেন কারো সন্তান এইভাবে মৃত্যুবরণ না করে, সে যেন যথাযথভাবে এটার ব্যবস্থা নেয়। কারণ ডাক্তাররা আমরা দেখছি বিগত দিনে সারা পৃথিবীতে যে কোনো দেশে আন্দোলন সংগ্রাম হয়, হসপিটাল ফার্মেসি ডক্টরদের জন্য উন্মুক্ত, আন্দোলন চলবে কিন্তু কোনো ডক্টর হসপিটাল ফার্মেসি কিন্তু বন্ধ থাকে না। সেই ক্ষেত্রে ডাক্তারদের কেন ছুটি কাটাইতে হবে, এটাই আমার আবেদন। শ্রাবন্তী শুনছিলেন আসলে অভিভাবকদের দাবি এটার সুষ্ঠু তদন্ত হোক এবং পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই 6 শিশুর মরদেহ কিন্তু তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে, তবে তাদের কোনো পোস্টমর্টেম করা হয়নি, যার কারণে এই তদন্ত কতটুকু এগোবে সেটি নিয়ে আসলে সন্দেহ রয়েছে অভিভাবকদের এবং আসলে সচেতন মহলের। শ্রাবন্তী। জি খালেক, এরপরে যদি কোনো নতুন কোনো আপডেট থাকে আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। রাজধানীর আদ্দিন হাসপাতালের স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। মূর্ছা যাচ্ছেন কেউ কেউ। ঈদের মাত্র একদিন আগে স্বজনদের ঈদের খুশি, যেখানে নতুন অতিথির আগমনে দ্বিগুণ হবার কথা ছিল, সেই আনন্দ এখন হয়ে গেছে বিষাদের বুক চাপা পাথর। মাত্র কয়েকদিন আগেই বাবা মার কোল আলো করে এই শিশুরা পৃথিবীতে এসেছিল, তবে কেউই জানত না তাদের আয়ু মাত্র এ কদিনই। যে হাসপাতালে জন্ম সেই আদ্দিনেই একসাথে প্রাণ গেল শিশুগুলোর। অভিভাবকরা বলছেন রাতে হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় শিশুদের, বমিও করে বেশ কয়েকটি শিশু। অভিভাবকদের অভিযোগ, বারবার বলার পরও ব্যবস্থা নেয়নি নার্স বা চিকিৎসক। চিৎকার থেকে বমি থেকে এই যে শুরু হলো, সারা রাত্র কোলে ছিল, মা চিৎকার, দুধ খায় না, কিছু খায় না। রুমের ভিতরে কোনো জানালা দরজা কিছু নাই, কিন্তু ওনারা এসি বন্ধ করে দিচ্ছে। এসি বন্ধ করে দেওয়ার কারণেই হয়তো বা এই গ্যাস লিকেজের কারণে এই ঘটনাটা ঘটছে। সেখানে কিন্তু টেম্পারেচার সিস্টেম থাকে, বেশি হলে অটো কমে যায়, আবার কমে গেলে অত বেড়ে যায়। তারা এটা কি করলো জানি না, এটা আমরা বাচ্চা যে কান্নাছে এর কিছু বলেই নাই, মানে কি জন্য কান্দে বা কি জন্য একটা কিছু বলে নাই। আধা ঘন্টা পর আবার ফোন দিয়ে বলতেছে কি ওই বাচ্চারে উপরে নিতে অবস্থা খারাপ, পরে আমি দৌড়ে আইসা সাথে সাথে উপরে নিয়ে গেছি। সন্তানের মরদেহ কোলে ঠাই দাঁড়িয়ে থাকা এই বাবার শূন্য দৃষ্টি বলে দেয় হারানোর বেদনা কতটা পোড়ায়। নাতির মৃত্যুর খবর জানাতে গিয়ে বারবার বিলাপ করছেন দাদি, শোক কোনোভাবেই মানতে পারছেন না। কি বললাম, আমি কিডনিকে দেখাইলাম, টাকা আমি কিডনিকে দেখাইলাম, আমি বড় আশায় ছিলাম, ঈদের খুশি যেখানে নতুন অতিথির আগমনে দ্বিগুণ হবার কথা ছিল, সব আনন্দ যেন এমন ভয়ঙ্কর খবরে মাটি হলো নিমেষেই।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মৃত শিশুদের মধ্যে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। টোটাল 6 জন বাচ্চা মারা গেছে এবং এত দ্রুত ঘটনাটা ঘটেছে যে আমরা আসলে কোনো কিছু দেখারও সুযোগ পাইনি। সবাই মিলে এটা নিউনেটাল আইসিইউতে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছে, ভেন্টিলেটরে দিয়েছে, ডাক্তাররা চেষ্টা করেছে, কিন্তু বাচ্চাদের এত বেশি শ্বাসকষ্ট ছিল যে বাচ্চাদের বাঁচানো যায়। তদন্ত শেষ হবার আগে আর কিছুই বলতে চায় না আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর কোরবানির পশুর হাট থেকে বেচা কেনার খবর জানাতে রাজধানীর গাবতলীর হাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, আগামীকাল ঈদ, শেষ মুহূর্তে পশুর হাটে বিক্রি কেমন দেখছেন, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, শেষ মুহূর্তে কিন্তু একেবারে জমজমাট রাজধানীর পশুর হাটগুলো। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর গাবতলী পশুর হাটে, যেই হাটে কিন্তু গত কয়েকদিনে আমরা যেই দাম দেখেছিলাম পশুর, সেই দাম কিন্তু অনেকটাই কমে এসেছে এবং খামারিরা কিন্তু ব্যাপারীরা তারা কিন্তু এখন তাদের যেই পশু নিয়ে এসেছিলেন সেই পশু তারা খুব কম দামেই বিক্রি করে দিচ্ছেন, সামান্য লাভেই কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন। যেই সব আমি যদি একটু তুলনা করে বলি, যেই সাইজের গরু আমরা দেখেছিলাম যে 2 লাখের মতন বা 2 লাখের উপরে, সেই সব গরু কিন্তু 1,40,000-50,000 টাকায় বিক্রি করছেন খামারিরা। আমি একটু কথা বলার চেষ্টা করব একজন খামারির সাথে। আপনারা এই গরুর দাম কত চেয়েছেন? 85। কত বলছে ক্রেতারা? 60,000, 65,000। দাম কি গত কয়েকদিনের তুলনায় কি কম নাকি বেশি আছে? আজকে একটু কমে। আজকে আরো কমে গেছে না? আচ্ছা, হ্যাঁ, শুনছিলেন আপনারা যে দাম আসলে গত কয়েকদিনের তুলনায় কমে গেছেন এবং তারাও বলছেন যে দামের যে বিষয়টি। আমি একজন ক্রেতার সাথে কথা বলবো। ভাই, কত দিয়ে কিনলেন? 73 থেকে নিছিলাম ভাই, 73। এটা কি কমে কিনলেন নাকি বেশি নিলেন? এটা হইতে পারে বেশি। শুনছিলেন আপনারা যে ক্রেতাদের কাছ থেকেও কিন্তু একই ধরনের আমরা উত্তর পাচ্ছি যে তারা আসলে কম দামে গরু কিনতে পারছেন এবং তারা অনেকটা খুশি। আর যেহেতু রাত পোহালেই ঈদ, তাই শেষ মুহূর্তে আসলে যে বেচাকেনা বিক্রেতারাও চাইছেন যে তাদের যে গরু তারা নিয়ে এসেছেন বা পশু তারা নিয়ে এসেছেন সেগুলো তাড়াতাড়ি বিক্রি করে তারা ঈদ উদযাপন করতে প্রিয়জনদের কাছে যাবেন এবং ক্রেতারাও কিন্তু শেষ দিন হিসেবে হাটে আসছেন এবং দরদাম করে তাদের পশুটি কিনে নিয়ে যাচ্ছেন। এবং ছোট পশু যেগুলো ছাগল বা এই পশুগুলো যেগুলোর দাম আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যে 20, 22, 30,000 চাওয়া হচ্ছিল, সেই পশুগুলো কিন্তু এখন 10 থেকে 14-15 হাজার টাকার মধ্যেই ক্রেতারা কিনতে পাচ্ছেন। তো বলা চলে যে আসলে অনেকটাই দাম কমে গেছে এবং ক্রেতারাও কিন্তু খুশি। খামারিরা কিছুটা তারা দাম না পেয়ে হতাশ, তবে ক্রেতারা কিন্তু খুশি মনেই তাদের পশুটি কিনে নিয়ে যাচ্ছেন এবং তাদের কাঙ্ক্ষিত যে গন্তব্য বাড়িতে নিয়ে যাচ্ছেন। তো রাজধানীর পশুর হাট ঘুরে আমার কাছে এতটুকু ছিল পশুর সর্বশেষ। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। অনেক নিয়মই মানা হচ্ছে না রাজধানীর কোরবানির পশুর হাটে। উত্তরা দিয়াবাড়ি মেট্রো স্টেশনের নিচে রাস্তার পাশে এমনকি পিলারের গা ঘেঁষেও বসেছে হাট। এদিকে ঈদের আগের দিন বৃষ্টির প্রভাব পড়েছে হাটে। বিক্রেতারা বলছেন লোকসান এড়াতেই কম দামে ছাড়তে হচ্ছে গরু, আর ক্রেতাদের দাবি কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে পশুর দাম। উত্তরা দিয়াবাড়ি কোরবানির পশুর হাট, যেখানে এখন গরুর হাট আর মেট্রো স্টেশনের সীমারেখা আলাদা করাই যেন কঠিন। উত্তরা উত্তর স্টেশন থেকে দিয়াবাড়ি পর্যন্ত মেট্রোর প্রায় প্রতিটি পিলারের নিচে রাস্তার 2 পাশে সারি সারি কোরবানির পশু। কোথাও বাঁধা গরু, কোথাও চলছে দরদাম, আবার কোথাও ট্রাক থেকে নামানো হচ্ছে নতুন পশু। শুধু পশু বিক্রি নয়, স্টেশনের নিচে বড় একটি অংশ যেন অঘোষিত ট্রাক স্ট্যান্ডে পরিণত হয়েছে। ভারী যানবাহনের চাপ আর অব্যবস্থাপনায় স্টেশনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঝে মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী ক্যামেরা দেখে অভিযান চালিয়ে রাস্তা থেকে পশু সরিয়ে দিলেও কিছুক্ষণ পরই যেন আগের চিত্র। যারা ব্যাপারী তারা গরু বেচতে যাচ্ছে, কিন্তু যারা কিনবো আমরা একটা জায়গা থেকে কিনতে পারতেছি না। আজকে অনেক কম, কালকে যদি গরু কিনছে 1.5 লাখ, আজকে কিনতে পারবে 1,20,000। কালকে যা দেখছি দাম আজকে হন তাই দেখি তারা 5,000 টাকা কমে নেই, যদি কম তো বুঝতাম যে কম। এদিকে বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বিক্রেতারা। কয়েকদিনের টানা বৃষ্টিতে কাদায় একাকার হাট, ক্রেতাও তুলনামূলক কম, তাই বাধ্য হয়েই দাম কমাতে হয়েছে বলে দাবি তাদের। বৃষ্টির কারণে কাস্টমার নাই, অনেক কম দামে ছেড়ে দিতেছি, এখন লস হইলে দিয়ে দেবে। এখন আগে যা বেচছি সব চড়া দামে বেচছি, এখন তো আর বেচা যায় না, কাস্টমার নাই। কঠিন অবস্থা ভাই, মেঘ বৃষ্টি, 150 করে 100 দাম। কেউ কেউ বলছেন পশুর খাবার, পরিবহন আর শ্রমিক খরচ বাড়লেও এখন আর আগের দাম ধরে রাখা সম্ভব হচ্ছে না। অন্যদিকে ক্রেতাদের ভাষ্য, ঈদ যত ঘনাচ্ছে ততই কিছুটা নমনীয় হচ্ছেন বিক্রেতারা। বিজন কুমার দাস,
ডিবিসি নিউজ, ঢাকা। কাল পবিত্র ঈদ উল আজহা। আজও পথে পথে শেকড়মুখী মানুষের ভিড়। ঈদের আগের দিনের এই যাত্রায় পথের ভোগান্তি বাড়িয়েছে ভারী বৃষ্টি। তবুও সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে চান তারা। বুধবার ঈদের আগের দিন সকাল থেকেই মেঘলা আকাশ, সাথে বৃষ্টি পথে পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ঈদ যাত্রায়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাত থেকেই শুরু হয় তীব্র যানজট। এদিকে সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে শেকড়মুখী মানুষের ভিড়। টিকিট নাই তো, এক একজনে 10টা টিকিট কেটে একটা সিট দিচ্ছে না। মানুষ 2 জন টিকিট কাটছে 10টা, কিন্তু সিট নাই একটাও। টিকিটের দাম তো আগে যা ছিল তাই আছে, টিকিট তো পাওয়া যায় না, এটাই হচ্ছে মেন কথা। স্ত্রীর কাছে যাওয়া, বাবা মার কাছে যাওয়া, সো এটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক হয়, বাট একটু ভোগান্তির তো সম্মুখীন হতেই হয় আমাদের সবাইকে। একে একে প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে ট্রেন, আর বৃষ্টি মাথায় করে টিকিট হাতে নির্দিষ্ট ট্রেন খুঁজতে স্টেশন জুড়েই যাত্রী চাপ। আর ট্রেন যাত্রায় শৃঙ্খলা ফেরানোর কথা বলছে কর্তৃপক্ষ। আপনারা জানেন যে আগে কমলাপুর রেলওয়ে স্টেশনে একটা বিড়ম্বনা ছিল মানুষের। টিকিট কাটতে আসলে একদিন আগে আসতো, স্টেশনে ঘুমাতো, মানে যে একটা অসহনীয় একটা দুর্ভোগের ভিতর ছিল। এখন অনলাইনে দেওয়ার পরে সেটা অনেকটা লাঘব হয়েছে। সবাই টিকিট পায়নি, সবাই পাবেও না। আগেও তো কমলাপুরেও সবাই পায়নি। তো আমাদের বা চেষ্টা আছে আগামী দিয়ে যাতে আমরা স্পেশাল ট্রেন বাড়াইতে পারি, সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে ভোর থেকেই রাজধানী ছাড়ছে একের পর এক বাস। টার্মিনালে এসে টিকিট না পাওয়া ও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও আছে যাত্রীদের। এমনি সময় 200 টাকা 150 টাকা দিয়ে আসা যায়, এখন 600 চাচ্ছে। ঈদ উপলক্ষে কি এত বাড়াইবে? 600-700 টাকা ভাড়া নিচ্ছে ময়মনসিংহ পর্যন্ত, কিন্তু ভাড়া আছে 330 টাকা। গরিব দুঃখী মানুষের অনেক সমস্যা হচ্ছে, তারাই সুযোগ ব্যবহার করতেছে। এদিকে কিছু বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েকটি পরিবহনে জরিমানা করা হয়। পাশাপাশি বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান সংশ্লিষ্টরা। সবকিছু মিলিয়ে ঈদ যাত্রাটা আমার কাছে মনে হয়েছে অনেক চ্যালেঞ্জ। আপনারা জানেন যে 1.5 কোটি মানুষ ঢাকা থেকে 2 দিন 3 দিনের মধ্যেই এসে যাবে, গন্তব্যে যাবে। নির্ধারিত ভাড়ায় যাত্রীরা যাচ্ছে এবং যাত্রীরা তাই বলছে শৃঙ্খলার সাথে তারা টিকিট পাচ্ছে, এখনো পর্যন্ত টিকিট পাচ্ছে। সবকিছু মিলে একটা ভালো ঈদ যাত্রা আমরা ম্যানেজ করতে সক্ষম হলাম, এটুকুই বলবো। ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছেন মানুষ। তবে বৃষ্টি, যানজট আর ভাড়া অব্যবস্থাপনায় সেই যাত্রা অনেকের কাছে হয়ে উঠেছে দুর্ভোগের। যাত্রীদের অভিযোগ, প্রতিবছর একই চিত্র দেখা গেলেও ভোগান্তি কমাতে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ে না। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে আজও রাজধানী ছাড়ছেন অনেকেই। তাই শেষ মুহূর্তে যাত্রী চাপ বেড়েছে কমলাপুর রেল স্টেশনে। আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শুভ খান। শুভ, শেষ মুহূর্তে স্টেশনের প্ল্যাটফর্মের চিত্র কেমন দেখছেন, যাত্রী চাপ কেমন দেখছেন, আর ছাদে যাত্রী ওঠা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জানাবেন। শ্রাবন্তী, আসলে দুঃখিত, আমি কমলাপুরে নেই, আমি আছি হচ্ছে বিমানবন্দর রেল স্টেশনে। গতকালকেও যাত্রীদের যে চাপ ছিল, উপচে পড়া ভিড় আমরা দেখিয়েছিলাম। আজকে সকাল থেকে একটু যাত্রীদের চাপ বেশি থাকলেও এই মুহূর্তে এখন কিন্তু আসলে বিকেল 5টার বেশি বাজে। এই মুহূর্তে স্টেশনে যাত্রীদের চাপ আসলে অনেকটাই কম, স্বাভাবিকের চেয়ে একটু বেশি। ঈদের আগ মুহূর্তের যে যাত্রীদের যে চাপটি আসলে থাকার কথা, সেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আসলে বিমানবন্দর রেল স্টেশনে স্বাভাবিকভাবে যেরকম যাত্রীরা থাকে তার চেয়ে একটু বেশি। তবে আপনি জানেন যে আসলে বেশ কয়েকদিন ধরেই কিন্তু রাজধানী ছেড়ে যাচ্ছে মানুষ, যে যেভাবে পারছে পরিবহন এবং নৌপথ এবং রেল স্টেশন বিভিন্নভাবে কিন্তু মানুষ আসলে নাড়ির টানে যে বাড়ি ফেরা সেটি কিন্তু যাচ্ছে, এবং সব কিছু মিলিয়ে এখন কিন্তু একেবারেই শেষ প্রান্তে চলে এসেছে। রাত পোহালেই কিন্তু আসলে পবিত্র ঈদ উল আজহা। তারপরেও দেখতেই পাচ্ছেন স্টেশনে যাত্রী রয়েছেন, এখনও স্বজন রয়েছেন, নারী পুরুষ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষই রয়েছেন। তবে কমলাপুর রেল স্টেশন থেকে যে সকল ট্রেনগুলো ছেড়ে আসে, বেশিরভাগ ট্রেনগুলোই আসলে সেখান থেকে পরিপূর্ণ হয়ে কানায় কানায় ভর্তি হয়ে আসে, যার ফলে বিমানবন্দরে যে সকল যাত্রীরা থাকেন তাদের আসলে ট্রেনে উঠতে বেশ বেগ পেতে হয়। এবং জানেন যে আসলে রেল স্টেশনের যে আপনি যেমনটি বলছিলেন যে ছাদে ওঠা আসলে বন্ধ হয়েছে কিনা, কমলাপুর রেল স্টেশন থেকেই বেশিরভাগ মানুষ ছাদ দখল করে চলে আসেন, এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং আনসার সদস্য তাদের কথা আসলে কোনোভাবেই যাত্রীরা আসলে মানছেন না। তারা যতই ছাদে ওঠার জন্য নিষেধাজ্ঞা দিচ্ছেন সেটি কিন্তু আসলে মানছে না। ইতিমধ্যে একটি ট্রেন এই জংশনে, বিমানবন্দর জংশনে প্রবেশ করেছেন। আপনি আসলে যেহেতু সময় একেবারে স্বল্প, যাত্রীদেরকে আসলে কোনোভাবেই বুঝিয়ে বোঝানো সম্ভব নয়, কারণ সবারই
বাড়ি পৌঁছাতে হবে, পরিবার স্বজনদের সাথে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে হবে, যার ফলে জীবনের ঝুঁকি নিয়েও ট্রেনের ছাদে অনেকেই উঠছেন, ভ্রমণ করছেন। যদি এই মুহূর্তে বিমানবন্দরে ততটা চাপ নেই। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধান জামাত সকাল 7:30টায় নেওয়া হয়েছে 4 থেকে 6 স্তরের নিরাপত্তা বলয়। এছাড়া বৈরী আবহাওয়া মোকাবেলা এবং দ্রুত বর্জ্য অপসারণে সব ধরনের প্রস্তুতি রেখেছে সিটি কর্পোরেশন। সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ডিএমপি কমিশনার। ঈদুল আজহার প্রধান জামায়াতের জন্য পুরোপুরি প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নারীদের জন্য রাখা হয়েছে আলাদা নামাজের ব্যবস্থা। পবিত্র ঈদুল আজহার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30 এই ঈদগাহ ময়দানে পুরুষ এবং মহিলা সহ মোট 35,000 মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে। এদিকে কোরবানির পর রাজধানীর বিভিন্ন এলাকা দ্রুত পরিচ্ছন্ন করতে বিশেষ রোডম্যাপ হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। একই সাথে ঝড় বৃষ্টির মতো বৈরী আবহাওয়া তৈরি হলে তার জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। কোরবানিগুলো 3 দিন ব্যাপী হবে এবং 3 দিনে এই সমস্ত বর্জ্য পরিষ্কার করার জন্য আমরা আশা করি যে সম্পূর্ণভাবে আমরা প্রস্তুত আছি। প্রধান এই জামাতকে কেন্দ্র করে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তুলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মাঠের চারপাশ ও প্রবেশদ্বারগুলোতে 4 থেকে 6 স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে ফাঁকা ঢাকার নিরাপত্তা ব্যবস্থাও। ঈদের ছুটিতে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ত্যাগ করায় নগরীর অনেক আবাসিক ও বাণিজ্যিক এলাকা আংশিকভাবে ফাঁকা হয়ে পড়বে। এই সামগ্রিক প্রেক্ষাপট, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, অতীত অভিজ্ঞতা এবং সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সমন্বিত প্রযুক্তি নির্ভর ও বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। নিশ্ছিদ্র নিরাপত্তা, বৈরী আবহাওয়া মোকাবেলার বিকল্প প্রস্তুতি আর দ্রুত বর্জ্য অপসারণের পরিকল্পনা নিয়ে জাতীয় ঈদগাহ এখন প্রস্তুত প্রধান জামাতের জন্য। সানি আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। 100 দিনে পা রাখল তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার। সরকারের প্রতি জন আস্থার পারদ কতটুকু উঠল? সংস্কার, আইন শৃঙ্খলা, জ্বালানি ও অর্থনৈতিক চাপ সরকার কতটা সামলাতে পারছে আছে এমন প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, ফ্যামিলি ও কৃষক কার্ড সহ বেশ কিছু কল্যাণমূলক কর্মসূচি খুবই ইতিবাচক। প্রধানমন্ত্রীর আন্তরিকতাও আলাদা করে নজর কেড়েছে সবার। তবে মাঠ পর্যায়ে এখনো অনেক কিছুই দৃশ্যমান নয়। বিশ্লেষকদের আশঙ্কা, রাজনৈতিক দূরদর্শিতার ঘাটতি আর পুরনো কৌশল নিলে বড় পরীক্ষার সামনে দাঁড়াতে হবে সরকারকে। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। দেশের রাজনীতির এক সন্ধিক্ষণে গত 12 ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে সরকারে আসে বিএনপি। দায়িত্ব নেয়ার মাত্র 2 সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে বিশ্ববাজারে জ্বালানি তেল সংকটে অনেকটা বিপাকে পড়ে সরকার। সরকারকে বিব্রতকর অবস্থায় পড়তে হয় অন্তর্বর্তী সরকারের টিকাদান কর্মসূচির গাফিলতিতে দেশ জুড়ে হামের প্রাদুর্ভাবে, যাতে 500-র বেশি শিশুর মৃত্যু হয়। সরকারের 100 দিনের পথ চলায় দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই ফ্যামিলি কার্ড চালু করা হয়। শুরু হয় ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় প্রধানদের সম্মানী ভাতা কার্যক্রম। ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম আজকে আমরা। কৃষক কার্ডের পাশাপাশি 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুবও সরকারের আরেক গুরুত্বপূর্ণ কর্মসূচি। দেশজুড়ে খাল খনন কর্মসূচিও ছিল সরকারের যুগান্তকারী উদ্যোগ। এছাড়া দক্ষিণ পশ্চিম অঞ্চলে কৃষি, পানি ও পরিবেশ সুরক্ষায় একনেকে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদনের পর এটিকে মাস্টার মাইন্ড প্রকল্প হিসেবে অভিহিত করে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী সচিবালয়ে অনেকটুকু সময় কাটাচ্ছেন। অধিকাংশ কর্মপরিকল্পনা সেগুলো বাস্তবায়নের জন্য নিজে দৃঢ়ভাবে প্রচণ্ড একাগ্রতার সাথে ইনভলভ হচ্ছেন। প্রায় প্রতিটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হচ্ছে। সরকারের 100 দিনে মন্ত্রিসভার বৈঠক হয়েছে 10টি। এতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে 60টি, সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে 37টি। গত প্রায় 100 দিনে গণতান্ত্রিক সরকারের যে পথযাত্রা, সেখানে দেখেছি কিভাবে
পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে, কীভাবে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে এবং একটি সেবাধর্মী যে সংস্কৃতি সেটা চালু করা হচ্ছে। সংস্কার প্রতিশ্রুতির বাস্তবায়ন ইস্যু সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু অধ্যাদেশ বাতিল সহ ভিন্ন ইস্যু নিয়ে বিরোধী দলের ওয়াকআউট ও নানা যুক্তিতর্কে নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশন ছিল প্রাণবন্ত। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি সরকারকে আরও বেশি দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। সরকারের মূল্যায়ন করার সময় এখনো আসে নাই, তারা মাত্র শুরু করেছে। তবে আমি তাদের এই শুরুটাকে শুভ সূচনা মনে করি। সবচেয়ে বড় কথা হলো, একা তো সব কাজ করা যায় না। তার আশেপাশে যারা আছে, তার মন্ত্রিসভা, তারা সবাই সমভাবে এই ত্যাগ স্বীকারের প্রস্তুত আছেন কিনা, এটা কিন্তু আমার প্রশ্ন। মনে হয় তারেক জিয়াকে দেখলে যে তার মধ্যে একটা আন্তরিক চেষ্টা আছে। পরবর্তী সময়ে যে রাজনৈতিক সংকট ঘুরে ফিরে আসবে না, সেটা আমার মনে হয় আমার এই সময়টাতে রাজনৈতিক বিরোধী দলের সাথে একটা আলোচনা করে তার একটা রাজনৈতিক প্যাকেজ তৈরি করা উচিত। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অগ্রগতি হচ্ছে না, যে দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখছি না, টুকটাক অগ্রগতি। অন্তর্বর্তী সরকারের আমলের নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করা সহ পুলিশের মনোবল বৃদ্ধি, চাঁদাবাজি ও মব কালচার বন্ধে সরকার যখন অনেক বেশি সচেষ্ট, তখনই মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওঠে প্রশ্ন। ছোট্ট শিশু ধর্ষণের পরে তাকে কয়েক টুকরো করে হত্যা করা হলো। তার বাবা যে কথাটা বলেছে, তিনি বলেছেন যে আমি বিচার চাই না, কারণ এই রাষ্ট্র বিচার করতে পারবে না। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর যে ঘাটতিগুলো আছে, এগুলো পূরণ করার জন্য বর্তমান সরকার তাদের যে সদিচ্ছা আছে, সেই সদিচ্ছাগুলোকে বিভিন্ন ধরনের কর্মসূচি অথবা ব্যবস্থা গ্রহণ করে সেটি যথাযথভাবে তারা বাস্তবায়ন করবেন। একদিকে টানা 3 বছরে উচ্চ মূল্যস্ফীতি, অন্যদিকে অর্থমন্ত্রীর তথ্য দারিদ্র্যের হার 20 ভাগ থেকে 30 ভাগে ওঠা এবং সর্বনিম্ন পর্যায়ের অর্থনীতি নিয়ে তার উদ্বেগই প্রমাণ করে অর্থনীতি কতটা চাপে। পার্টির আভ্যন্তরে যে চাপ আছে, তাদের ব্যবসায়ী গোষ্ঠীকে তুষ্ট করা, সেই চাপকে পাশ কাটিয়ে দেশের প্রয়োজনে, অর্থনীতির প্রয়োজনে যে সমস্যাগুলো দরকার, সেগুলোকে অ্যাট এনি কস্ট প্রোটেক্ট করা, প্রমোট করা, বাস্তবায়ন করা। এটা ভুলে গেলে চলবে না, $1 ট্রিলিয়ন ইকোনমির প্রথম বছরের ফাউন্ডেশন কিন্তু এখনই। মাত্র 100 দিনে সরকারের সফলতা ব্যর্থতা নিরূপণ সম্ভব না হলেও সার্বিক দিক থেকে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ থেকে বাস্তবতার নিরিখে সরকার শিক্ষা নিতে পারে বলেই মনে করে নাগরিক সমাজ। সরকারের প্রথম 100 দিনকে মধুচন্দ্রিমার সময় ধরা হয়। সেই হিসেবে নতুন সরকারের মধুচন্দ্রিমার সময় শেষ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, নানা কল্যাণমুখী কার্যক্রম এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাদামাটা চালচলন নিঃসন্দেহে মানুষের নজর কেড়েছে, কিন্তু তার প্রতিফলন এখনও পুরোপুরি প্রশাসন ও মাঠ পর্যায়ে দৃশ্যমান নয়। তাই তো তাদের পরামর্শ, আগামীতে সরকারকে জনআস্থা বিবেচনায় নিয়ে যে কোনো সংকটময় সমাধানে জনগণের কাছে যেতে হবে এবং সেই সঙ্গে নিতে হবে কার্যকর পদক্ষেপ। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। 100 দিনের কর্মকাণ্ড ইতিবাচকভাবে গ্রহণ করেছে জনগণ। অপপ্রচার চালিয়ে সরকারকে কালিমালিপ্ত করা যাবে না, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সীমান্তে পুশিনের ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে ভারত সৎ প্রতিবেশী সুলভ আচরণ করছে না বলে অভিযোগ করেন তিনি। রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের এসব কথা বলেন রুহুল কবির রিজভী। সত্যিকার অর্থেই একটা গণমুখী এবং গণতান্ত্রিক সরকারের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোই ফুটে উঠছে ধীরে ধীরে। এবং যেহেতু জনগণকে জবাবদিহি করতে হয়, এই জন্য প্রতিটি কাজের ক্ষেত্রে জনকল্যাণমূলক যে কাজগুলো, সেগুলোকেই সবার আগে বেছে নিয়েছে সরকার। ইতিবাচক যে সমস্ত কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে ইচ্ছাকৃতভাবে এটা অপপ্রচারের মাধ্যমে কালিমালিপ্ত করলে এটা কালিমালিপ্ত হয় না। শিশুরা মারা যাচ্ছে, এই ধরনের অ্যাক্সিডেন্ট, এই দুর্ঘটনা কেন হলো, সেটা আগে থেকে কেন পদক্ষেপ গ্রহণ করা হলো না? এই ক্ষেত্রে আইনি যদি কোনো বিষয় থাকে, সেই আইনি পদক্ষেপ নিঃসন্দেহে বর্তমান সরকার সেটা গ্রহণ করবে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।